You are watching Magic Box Entertainment. দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি বিষ্টুদার 50তম গল্পে। এই চলার পথে আপনাদের প্রাণ ভরা ভালোবাসা পেয়ে টিম ম্যাজিক বক্স এন্টারটেনমেন্ট আপ্লুত। নস্টালজিক সেই ভৌতিক আসরের 50তম পর্বে আমাদের নিবেদন বিষ্টুদার ভূতের গল্প চন্দনডাঙার ভুতুড়ে ঘটনা। প্রতি সপ্তাহে নতুন নতুন রোমাঞ্চকর, রহস্যময়, ভৌতিক এবং আরও হরেক রকম স্বাদের গল্প শুনতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন। শুরু হচ্ছে সৌমেন মজুমদারের লেখা বিষ্টুদার ভূতের গল্প সিরিজের 50তম গল্প চন্দনডাঙার ভুতুড়ে ঘটনা। জায়গাটার নাম চন্দনডাঙা। সাধারণ দৃষ্টিতে দেখলে এই গ্রামটা আমাদের এই বঙ্গদেশের আর 5টা সাধারণ গ্রামের মতোই, কিন্তু বাস্তব তা নয়। এই গ্রামের পশ্চিম দিক থেকে যে নদী বয়ে গেছে, সেই নদীর পাশে রয়েছে একটি অতি প্রাচীন শ্মশান ঘাট। আর সেই শ্মশান ঘাট এই গ্রামের মানুষদের কাছে যুগ যুগ ধরে এক বিভীষিকার মতো। যতটুকু জানা যায়, এই গ্রামে এক সময় অনেক মানুষের বসবাস ছিল। যাদের সামর্থ্য হয়েছে তারা এই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে গেছে, আর বাকি খেটে খাওয়া গরিব মানুষের দল নিরুপায় হয়ে আজও এখানেই আছে। অন্ধকার নামার আগে পর্যন্ত এখানে কোথাও কোনো বিপদের আশঙ্কা নেই। অন্তত তেমন কোনো ঘটনা সুদূর অতীতেও ঘটেছে এমন কোনো জনশ্রুতি নেই। সেই বুঝে গ্রামের মানুষজন সন্ধ্যার পর আর বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বের হয় না। সব সাবধানতা সত্ত্বেও মাঝে মাঝে কেউ কেউ রাতের অন্ধকারে হঠাৎই শুনতে পায় অদ্ভুত এক শঙ্খের শব্দ। সেই শব্দ যেন সেই মানুষটিকে শ্মশানের দিকে আকর্ষণ করে, মনে আগ্রহ তৈরি করে জানার ওই শঙ্খ কে বাজাচ্ছে। ভুলবশত যদি কেউ সেই আকর্ষণে একা শ্মশানের দিকে যায়, তবে সেই মানুষ আর কোনো দিন ফিরে আসে না। তাদের কোনো চিহ্ন কোথাও খুঁজে পাওয়া যায় না। আবার এই আকর্ষণকে উপেক্ষা করাও সম্ভব নয়। যতদিন না সেই ব্যক্তি রাতের অন্ধকারে শ্মশানে যাচ্ছে, ততদিন বারংবার সে ওই অদ্ভুত আকর্ষণ অনুভব করে এবং নিজের অজান্তেই কোনো এক নিশুতি রাতে বেরিয়ে পড়ে একা। এর একটা সমাধান অবশ্য মানুষ বের করেছে। কেউ শঙ্খের আওয়াজ টের পেলে সবাইকে জানায়, তখন বাকিরা সতর্ক থাকে। যখন সেই ব্যক্তি একা বেরিয়ে শ্মশানের দিকে যায়, তার সঙ্গে আরও 4-5 জন মিলে তার সঙ্গে যায়। অদ্ভুতভাবে শ্মশানে যাওয়ার পর মানুষটি জ্ঞান হারিয়ে ফেলে। লোকজন মিলে তাকে নিয়ে আসে বাড়িতে। এরপর সেই
মানুষটি সুস্থ হয়ে ওঠে। আর কখনো সে শুনতে পায় না সেই শঙ্খের আওয়াজ, অনুভব করে না অদ্ভুত সেই আকর্ষণ। চন্দনডাঙ্গায় এই ঘটনা এখন অত্যন্ত স্বাভাবিক হয়ে উঠেছে। এই ভয়াবহতাকে ভবিতব্য ধরে নিয়ে নিজেদের জীবনকে সেই অনুযায়ী নিয়মের মাঝে বেঁধে ফেলেছে সবাই। একটা বিশেষ কাজে সে সময় আমি এই চন্দনডাঙ্গায় গিয়েছিলাম। মাধাই নামক এক লোকের বাড়িতে দিন কয়েকের জন্য আশ্রয় নিয়েছিলাম। গ্রামের এই বিভীষিকা দিনের আলোয় সত্যি অবিশ্বাস্য বলে মনে হয়। গ্রামখানা যে কি সুন্দর তা না দেখলে বিশ্বাস হয় না, ঠিক যেন ক্যানভাসে আঁকা একখানা রঙিন ছবি। সে সময় জমিতে সর্ষে ফুল ফুটেছে। সূর্যের আলো সেই নয়নাভিরাম হলুদ ফুলের উপরে পড়ে বিচ্ছুরিত হচ্ছে। গাঢ় সবুজের মাঝে হলুদের হাতছানি, মাথা উঁচু করে এক পায়ে দাঁড়িয়ে থাকা তাল গাছের সারি, বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে গুটি কয়েক খড়ের চাল দেওয়া মাটির বাড়ি, সাদা মেঘের ভেলা ভেসে বেড়ানো নীল আকাশ, এসব মিলে যে সৌন্দর্য চন্দনডাঙ্গায় রচিত হয়েছে তা নিশ্চিতভাবে কবি মনে ভাব জাগিয়ে তুলবে। লেখকের কলমে শব্দের জোয়ার আনবে, সুরেলা কণ্ঠে গুনগুনিয়ে উঠবে সুর, আর আমার মতো বেসুরো মানুষ মুগ্ধ নয়নে শুধু তাকিয়ে থাকবে। আমি ওখানে পৌঁছানোর পরেই মাধাই আমাকে সতর্ক করেছিল, তাই দিনের বেলায় আশেপাশে ঘুরে বেড়ালেও সন্ধ্যা নামতেই মাধাইয়ের মাটির ঘরে নিজেকে বন্দি করেছিলাম। অভ্যাসের কারণে এই গ্রামের লোকজন সাধারণত 7:30-8টার মধ্যেই শুয়ে পড়ে, কিন্তু আমার তো সে অভ্যাস নেই। একরকম জোর করেই মাধাইকে নিয়ে গ্রাম্য সেই মাটির ঘরে সন্ধ্যার অন্ধকারে হ্যারিকেনের আলোয় গল্প করতে বসলাম। বাইরে তখন ঝিঁঝির ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। মাধাই একা মানুষ, বয়সে আমার থেকে সামান্য ছোটই হবে। বেটে খাটো, শ্যামলা গায়ের রং, মাথায় ঝাঁকড়া কোঁকড়ানো চুল, সব মিলিয়ে চেহারা বৈশিষ্ট্যে পরিপূর্ণ। এ চেহারা সহজে ভুলে যাওয়ার মতো নয়। সবসময় সাদামাটা ফুরফুরে মুখের ভাব। তবে সবচেয়ে আশ্চর্য করে লোকটির কণ্ঠস্বর, অদ্ভুত রকম ফ্যাঁস ফ্যাঁসে, বয়সের সঙ্গে সম্পূর্ণ বেমানান। গল্প করার জন্য যদিও সুরেলা কণ্ঠস্বরের প্রয়োজন নেই। এটা ওটা বলতে বলতে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা মাধাই, এই যে গ্রাম শুদ্ধ সবাই তোমরা রাতে বাইরে বের হও না, ভয় পাও, এর পিছনে কারণটা ঠিক কি? কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সে তো বলতে পারবো না। গায়ের লোকজন যেটা বলে সেটা হলো ওই শ্মশানের পাশেই একসময় এক বামুন ঠাকুর থাকতো, ছাত্র শান্তির কাজ করত। সে নাকি শ্মশানের ভূত প্রেত তাড়ানোর জন্য রাত্রিবেলায় ওইরকম শাঁখ বাজাতো। এই সব কবেকার কথা কেউ জানে না। 50 বছর হতে পারে, আবার 100 বছরও হতে পারে, আবার তার বেশিও হওয়া অসম্ভব নয়। হঠাৎ করেই এক রাতের পর থেকে সেই বামুন ঠাকুরকে নাকি আর খুঁজে পাওয়া যায় না। তারপর থেকেই এই আতঙ্ক সারা গ্রামে। ওই শঙ্খের আওয়াজ শুনে ওদিকে যে একা গেছে সে আর ফেরেনি।
কার বুকের পাটা আছে বলুন? ও সব জেনেও যে খোঁজ করবে কি আছে ওখানে। হ্যাঁ, সবাই এটুকু জানে ওই শব্দ আসে ওই শ্মশান ঘাটের দিক থেকে। তুমি তো এই গ্রামে জন্ম থেকেই আছো। হ্যাঁ। তোমার ছোটবেলা থেকে এখনো পর্যন্ত কেউ আর রাতে একা ওদিকে যায়নি? না, গাঁয়ের কেউ গেছে বলে তো জানি না। যখন শঙ্খ বাজে তখন সবাই একসঙ্গে শুনতে পায়। এইটাই তো আরো অবাক কাণ্ড। আলাদা আলাদা লোক আলাদা আলাদা সময় শোনে। আরো কি জানেন, ওই শাঁখের আওয়াজ যখন যে শোনে তখন সেই লোক কেমন যেন হয়ে যায়। ভর পড়ার মতো না, তার মধ্যে কেমন একটা ঘোর কাজ করে। মনে হয় যেন ওই শ্মশান তাকে ডাকছে। তুমি নিজে সে শব্দ শুনেছো? না 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 না, আমি কখনো শুনিনি। যারা বলেছে যে শুনেছে তারা যে সত্যি কথা বলছে, তুমি এ ব্যাপারে নিশ্চিত? হ্যাঁ, তবে দুই একজন মিথ্যে বললেও বলতে পারে, তবে মনে হয় না কেউ মিথ্যে বলেছে। আচ্ছা, গ্রামের কেউ যদি মারা যায় তাহলে কি ওই শ্মশানেই পোড়ানো হয়? ওই একটাই তো শ্মশান, তবে দিনের বেলাতেই যা হওয়ার হয়। রাতে যদি কেউ মারা যায় তাহলে সকাল পর্যন্ত বাড়িতে রেখে আলো ফোটার পর নিয়ে যাওয়া হয়। মারাত্মক ব্যাপার তো। বুঝলে, সকালে বেরিয়ে আমায় নিজের কাজ একটু মিটিয়ে আসতে হবে, তারপর একবার ওই শ্মশানটা দেখে আসবো। দিনের বেলায় গেলে তো কোনো সমস্যা নেই। না 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 না, দিনের বেলায় কখনো কিছু হয়নি। বেশ বেশ। কথা বলছি, রাত অনেকখানি হয়েছে, এবার খেয়ে দিয়ে শুয়ে পড়ি। আমার না খুব ঘুম পাচ্ছে। আসলে আমি তো এত দেরি করি না, সন্ধ্যার পর পরই শুয়ে পড়ি, আর চোখ খুলে রাখতে পারছি না। আচ্ছা ঠিক আছে, চলো খাওয়া দাওয়া সেরে নি। গল্প গুজব ছেড়ে উঠে পড়ে খাওয়া দাওয়া সেরে নিয়ে শুয়ে পড়লাম আমার জন্য নির্দিষ্ট বিছানায়। দুখানা মাত্র ঘর, এক ঘরে মাধাই, অন্য ঘরে আমি। আমার ঘরের লাগোয়া বাইরে যাওয়ার দরজা, বিছানার পাশেই একটা জানালা। সে জানালার পর্দার ফাঁক দিয়ে গ্রাম্য প্রকৃতি নজরে পড়ে। এই গ্রামের রহস্যময় ঘটনা সম্বন্ধে যেটুকু উৎসাহ ওর সামনে আমি দেখিয়েছি তা খুবই সামান্য। এদিকে আমার মনে তখন ওই রহস্যময় শঙ্খনাদের বিভীষিকার উপর থেকে পর্দা সরিয়ে ফেলার ভাবনা তাণ্ডব নৃত্য শুরু করেছে। হরেক রকম ভাবনা মাথায় নিয়ে বিছানায় এপাশ ওপাশ করতে করতে একসময় চোখে ঘুম নামল। সকালে ঘুম থেকে ওঠার পর পরিকল্পনা অনুযায়ী জলখাবার খেয়ে বেরিয়ে পড়লাম নিজের কাজে। কাজ মিটিয়ে যখন ফিরে এলাম তখন বেলা 11টা। হাতে এখনো যথেষ্ট সময় রয়েছে, অতএব মাধাইকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম শ্মশানের উদ্দেশ্যে। রোদ ঝলমলে দিনে গ্রাম্য পরিবেশে সবুজে ঘেরা আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চললাম। চলেছি একটা রহস্যময় শ্মশান পরিদর্শন করতে, অথচ সুন্দর এই পথে হাঁটতে হাঁটতে মাথায় জমাট বাঁধা জিজ্ঞাসাগুলো কোথায় যেন বিদায় নিল। মিনিট 10 মধ্যে দুজনে যে মাটির পথে এসে উপস্থিত হলাম তার সামান্য দূর থেকেই বরাবর একটা নদী বয়ে গেছে। ঘোলা জলের স্রোত নিজের খেয়ালে এগিয়ে চলেছে। সেই স্রোতে মাঝে মাঝে ভেসে চলেছে গোছা গোছা কচুরি পানা। মাটির পথের ধারে যেখানে সবুজ ঘাস জন্মেছে সেখানে কয়েকটা গরু বাঁধা। দূর থেকেই নদীর ধারে একটা জায়গায় বেশ অনেক গাছপালা চোখে পড়ল। মাধাই বলার আগেই বুঝতে পারলাম ওটাই শ্মশান ঘাট।
দিনের আলোতে ওই গাছপালার ডালপালায় পাখির দল কিচিরমিচির করছে। একটা বাঁধানো ঘাট, তার এক পাশে একটা মন্দির। মন্দিরের ঠিক উল্টো দিকে অনেক উঁচু করে ছাউনি তৈরি করা। ওই ছাউনির নিচেই সব দেহ পোড়ানোর জায়গা। বাঁধানো ঘাটের গায়ে নদীর জলস্রোত আঘাত করে ছলাৎ ছলাৎ শব্দ তৈরি করছে। দিনের আলোয় এই জায়গাটিও মনোরম সুন্দর। হঠাৎ করে মুহূর্তের জন্য আমার মনে একটা অন্ধকারের কাল্পনিক ছবি ফুটে উঠল এই জায়গার। অনুভব করতে পারলাম ঘুটঘুটে অন্ধকারে এই শ্মশানের দৃশ্যপট ঠিক কেমন হবে। মন্দিরে শ্যামা মায়ের মাটির প্রতিমা রয়েছে। ওই প্রতিমা যে মৃৎশিল্পী তৈরি করেছে তার দক্ষতা অসাধারণ। প্রতিমার দিকে তাকিয়ে মনে হচ্ছিল মৃন্ময়ী মূর্তি ওখানে চিন্ময়ী হয়ে বিরাজ করছে। মন্দিরের গা বেয়ে একটা বটগাছ ডালপালা মেলে নিজেকে ছড়িয়ে আছে। ঘাটের গা বেয়ে ঝুঁকে পড়া সেই বটগাছটার দিকে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইলাম। বাতাসে পাতাগুলো থরথর করে কাঁপছে, যেন ওরা কিছু বলতে চাইছে। আমার পাশে দাঁড়ানো মাধাই অস্বস্তিতে বারবার এদিকে ওদিকে তাকাচ্ছে। মনে হলো দিনের আলোতেও এই জায়গায় এসে ওর মনে যেন একটা চাপা অস্থিরতা কাজ করছে। আমি বললাম, মাধাই, কি হয়েছে তোমার? তুমি দিনের বেলায় এখানে আগেও নিশ্চয়ই এসেছো। ও মুখ নিচু করে বলল, হ্যাঁ কর্তা, মরা পোড়াতে এখানে আগেও এসেছি, কিন্তু এখানে আসলেই মনের ভিতরটা কেমন যেন হয়। বেশিক্ষণ থাকতে ইচ্ছা করে না এখানে। কেন? এখন দিনের বেলায় এখানে তো কিছুই অস্বাভাবিক লাগছে না, সবই তো একদম স্বাভাবিক। মাধাই ধীরে ধীরে বলল, সেটাই তো সবচেয়ে ভয়ঙ্কর কর্তা। এই জায়গাটা দিনের বেলায় যতটা সুন্দর, রাতের বেলায় ততটাই ভয়ঙ্কর। আমার আমার ঠাকুরদা বলতেন, এই এই বট গাছটার নিজেই এক সময় নাকি সেই বামুন ঠাকুর ধ্যান করত। আমি অবাক হয়ে বললাম, তুমি গতকাল রাতে বলেছিলে বামুন ঠাকুর শ্মশানের আশেপাশে থাকত, এখন বলছো এই বটগাছের নিচে ধ্যান করত? মাধাই একটু ঘাবড়ে গিয়ে বলল, না না, মানে আমি বলছি বট গাছটা শ্মশান ঘাটের ঠিক গায়ে, মন্দিরের পাশেই তো। সেই সময় আশেপাশে এত গাছপালা ছিল না। বট গাছটা অনেক উঁচু আর চোখে পড়ার মতো। সবাই জানতো এখানেই বামুন ঠাকুর ধ্যান করে। আমি চুপ করে গেলাম। ওর কথাবার্তা আমার কেমন যেন সঙ্গতিহীন মনে হলো। আমি আশেপাশে দেখতে লাগলাম। জায়গাটা যেন কিছু একটা লুকিয়ে রেখেছে। এগিয়ে গেলাম মন্দিরের একদম সামনে। মন্দিরের ভিতরে তাকালাম। শ্যামা মায়ের প্রতিমার চোখ যেন আমার দিকে তাকিয়ে রয়েছে। মুহূর্তের জন্য গায়ে কাঁটা দিল। চলো মাধাই, এবার ফিরি। এ কথা বলে কয়েক পা এগোনোর পরেই হঠাৎ একটা শব্দ আমার কানে এসে পৌঁছালো। জীবনে এই শব্দ বহুবার শুনেছি, কিন্তু আজ এখানে দাঁড়িয়ে
পরিচিত সেই শব্দ কানে যাওয়ার সঙ্গে সঙ্গে গায়ে কাঁটা দিয়ে উঠল। একবারের জন্য আমার কানে ভেসে এলো তীক্ষ্ণ শঙ্খের আওয়াজ। এমনটা তো হওয়ার কথা নয়। আশেপাশে তাকিয়ে দেখলাম, কিন্তু কিছুই চোখে পড়ল না। শব্দটা যেন খুব কাছেই বেজে উঠেছিল। একবার মাত্র বেজে একদম নিশ্চুপ হয়ে গেছে। মাধাই আমায় বলেছিল শঙ্খধ্বনি শোনা যায় রাতের অন্ধকারে, অথচ এখন তো দিনের আলো। ঝকঝকে রোদে চারদিক ঝলমল করছে। দেখলাম মাধাই থমকে দাঁড়িয়ে গেল। মুখটা ওর শুকিয়ে গেছে একেবারে। আমি বললাম, শব্দটা শুনলে? সে একটা ঢোক গিলে মাথা নেড়ে বলল, না কর্তা, আমি কিছু শুনিনি। তুমি সত্যি শোনোনি? আমি একদম স্পষ্ট শুনলাম তো। মাধাই জবাব দিল না। তার চোখে তখন এক অদ্ভুত আতঙ্কের ছায়া। আমি আর কথা বাড়ালাম না। তবে এ কথা সত্যি, মাধাইয়ের আচরণ আমার মধ্যে ছন্ন ছাড়া জিজ্ঞাসা তৈরি করেছে। দুজনেই একেবারে মৌন অবস্থায় এগিয়ে চললাম। আগে শোনা কথা অনুযায়ী শঙ্খধ্বনি শোনা যায় শুধুমাত্র রাতের বেলায়, কিন্তু আমি সেই নিয়মের বাইরে দিনের বেলাতেই শুনেছি অতিলৌকিক সেই তীক্ষ্ণ শব্দ। সেদিন দুপুরে ফিরে এসে খাওয়া দাওয়ার পর বিছানায় গা এলিয়ে দিলাম। মাথার মধ্যে সেই শঙ্খধ্বনির প্রতিধ্বনি এখনো ঘুরে বেড়াচ্ছে। দিনের আলোয় শ্মশানে সেই শব্দ শোনার ঘটনা আমাকে অস্থির করে তুলেছে। বারবার ভাবছি, আমি কি ভুল শুনলাম? ওই শব্দ কি আমার মনের কল্পনা, নাকি সত্যি ওই শব্দ আমি শুনেছি? দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলো। মাধাই আমার আশেপাশেই ঘোরাঘুরি করছে, কিন্তু ওর মুখে সেই চিরাচরিত নিশ্চিন্ত ভাব আর নেই। ওর চোখে একটা চাপা উদ্বেগ। হঠাৎ করেই যেন ও অনেক গম্ভীর হয়ে গেছে। আমি শ্মশানের বিষয়টাই ভাবতে ভাবতে ওকে লক্ষ্য করছিলাম। একটু পর মাধাই আমার পাশে বসে বলল, কর্তা, আপনি যা বললেন, মানে সেই শব্দ কি আপনি সত্যি শুনেছেন? আমি তাকিয়ে বললাম, হ্যাঁ মাধাই, একদম স্পষ্ট করে, ঠিক যেন কেউ খুব কাছে দাঁড়িয়ে শঙ্খ বাজালো। তুমি তো বললে তুমি কিছু শোনোনি। মাধাই কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, আমি শুনিনি ঠিকই, কিন্তু আপনার মুখ দেখে তখনই বুঝেছি কর্তা, আপনি সেই ডাক পেয়েছেন। ডাক? হ্যাঁ কর্তা, ওই শঙ্খের শব্দ একটা ডাক। যে শোনে সে একবার না একবার ওদিকে যাবেই। তার মন তাকে শ্মশান ঘাটে টানে। গায়ের সবাই জানে সেই শব্দ মানুষকে একা ডাকে। দল বেঁধে গেলে কিচ্ছু হয় না, কিন্তু একা একা গেলে আর ফেরা যায় না। আমি উঠে বসলাম। তুমি বলতে চাও আমি যদি রাতের বেলায় ওই শ্মশানে যাওয়ার জন্য একা বের হই, মাধাই
আমার কথা শেষ না হতেই বলল, তাহলে আপনিও আর ফিরে আসবেন না কর্তা? কেউ ফেরেনি? আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। এ কথা সত্যি, একটা অদ্ভুত টান অনুভব করছি ভিতরে ভিতরে, যেন সত্যি কেউ ডেকে বলছে রাতের অন্ধকারে ওই শ্মশানে যাওয়ার কথা। সেদিন রাতে অনেকক্ষণ কথাবার্তা বলার পর আমরা খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লাম। মাধাই পাশের ঘরে, আর আমি এই ঘরে একা। হ্যারিকেনের হলুদ আলো নিভে এসেছে। বাইরে তখন অদ্ভুত নিস্তব্ধতা। ঝিঁঝি পোকার ডাকও যেন মৃদু হয়ে এসেছে। আমি পাশের জানালার ফাঁক দিয়ে বাইরে তাকালাম। চাঁদের আলো ছড়িয়ে পড়েছে মাঠের উপরে। বিক্ষিপ্ত গাছপালাগুলোকে চাঁদের আলোয় কালো প্রেতের ছায়া বলে মনে হচ্ছে। হঠাৎ আবার সেই শঙ্খধ্বনি, কিন্তু এবার আগের চেয়ে আরো অনেক স্পষ্ট, অনেক কাছ থেকে। আমার বুকের ভিতরটা কেঁপে উঠল, শরীর ঠান্ডা হয়ে গেল, অথচ কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। জানালার বাইরে যেন কারো ছায়া নড়ে উঠল। আমি বিছানায় বসে পড়লাম। মাধাই কোথায়? ওই ঘর থেকে কোনো শব্দ আসছে না। বোঝার উপায় নেই পাশের ঘরে জলজ্যান্ত একটা মানুষ রয়েছে। ততক্ষণে ঘরের হ্যারিকেনটা সম্পূর্ণ নিভে গেছে। হঠাৎ আবার সেই শঙ্খের শব্দ, এবার যেন আরো জোরে। আর ঠিক সেই মুহূর্তে আমি উঠে দাঁড়ালাম। আমার পা যেন নিজের ইচ্ছে মতো চলতে চাইছে। মনের ভিতরে অনুভব করতে পারছি এক অলৌকিক ডাক। মন উচাটন হয়ে উঠেছে। আমায় এগিয়ে যেতে হবে ঘরের দরজার দিকে। বাইরে যেতে হবে, দেখতে হবে কে বাজাচ্ছে ওই শঙ্খ। আমি কি যাব? আমি কি সত্যি বেরিয়ে পড়ব এই অন্ধকারে সেই শ্মশানের দিকে? শেষমেশ সেই ডাক আমি আর উপেক্ষা করতে পারলাম না। নিজস্ব সত্তার নিয়ন্ত্রণ আমি হারিয়ে ফেললাম। জানালার ফাঁক দিয়ে তখন দেখা যাচ্ছে চাঁদের আলোয় কুয়াশাচ্ছন্ন রাতের ছবি। সব কিছু শ্মশানের মতো নিস্তব্ধ। নিঃশব্দ পদক্ষেপে আমি দরজার দিকে এগিয়ে গেলাম। দরজা খুলে পা রাখলাম বাইরে। বাইরের বাতাস মনে হলো অস্বাভাবিক রকম ভারী। আর সেই ভারী বাতাসে যেন অদৃশ্য কোনো অশরীরী আমার চারপাশে ভেসে বেড়াচ্ছে। আমি এক পা দু পা করে এগিয়ে চলেছি সেই অজানা ডাকে সাড়া দিয়ে। বুকের ভিতরে কাঁপুনি আমার, কিন্তু পা নিজের মতো এগিয়ে চলেছে। হঠাৎ
পিছন থেকে কর্তা দাঁড়ান। আচমকা এই ডাকে আমার সম্বিত ফিরল। ফিরে তাকিয়ে দেখি মাধাই। তুমি? আমি বিস্মিত। মাধাই ঘামছে, ওর চোখ বিস্ফারিত, কণ্ঠস্বর কাঁপছে। আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ ঘুমটা ভেঙে গেল। উঠে দেখলাম যে আপনি ঘরে নেই। জানালার ফাঁক দিয়ে দেখি আপনি বেরিয়ে গেছেন। ভাবলাম আপনি সেই ডাকে সাড়া দিয়ে শ্মশানের দিকে চলেছেন। আমি চুপ করে রইলাম কয়েক মুহূর্ত। বলার মতো কিছুই নেই। অবশেষে শুধু এটুকু বললাম, আমি দেখতে চাই সত্যি কি আছে ওই শ্মশানে। তুমি তুমি ঘরে ফিরে যাও। না কর্তা, ওই ডাক শুনে একা ওদিকে গিয়ে আর কেউ ফিরে আসে না। আপনার সঙ্গে আমিও যাব। যা হবে দেখা যাবে। বিপদ হলে দুজনের একসাথে হবে। আপনি ওখানে একা যাবেন আর আমি বাড়িতে ঘুমাবো। চলুন। এরপর আমরা দুজনে পায়ে পায়ে গ্রামের সেই আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চললাম। রাতের নীরবতা এতটাই গভীর যে আমাদের পায়ের শব্দ কানে খচখচ করে বাজছে। দূরে কোথা থেকে শিয়ালের ডাক ভেসে এলো। মাথার উপরে অর্ধচন্দ্র আকাশের বুক ছুঁয়ে জ্বলছে। পথ যত এগোচ্ছি মনের মাঝে সেই ডাক ততই স্পষ্ট হচ্ছে। এখন আর অলৌকিক বলে মনে হচ্ছে না সেই আকর্ষণ। মনে হচ্ছে অত্যন্ত স্বাভাবিক সব কিছু। হাঁটতে হাঁটতে শেষমেশ আমরা পৌঁছালাম নদীর ধারে, সেই শ্মশান ঘাটে। দিনের সেই পাখির কিচিরমিচির আলো ঝলমলে দৃশ্য এখন কিছুই নেই। সব কিছু এখন অন্ধকারে জড়ানো। শ্মশানের বাঁধানো ঘাট, শ্যামা মায়ের মন্দির, বটগাছ, সব কিছু যেন কেমন বিকৃত আর রহস্যময় লাগছে অন্ধকারে। হঠাৎ মাধাই আমার হাত চেপে ধরল। কর্তা, ওই দিকে তাকান। আমি তাকিয়ে দেখি মন্দিরের ঠিক পাশে বটগাছের ছায়ায় একটি আবছা সাদাটে অবয়ব, যেন একজন মানুষ। সে যেন আমাদের দিকেই তাকিয়ে আছে। ঠিক সেই মুহূর্তে আবার বাজলো সেই শঙ্খ, আরো জোরে, আরো গভীর ভাবে। মনে হলো শঙ্খ নয়, যেন হৃদপিণ্ডের মধ্যেই কিছু একটা বিস্ফারিত হয়েছে। আমি মাধাইয়ের দিকে তাকালাম। ওর চোখে আতঙ্ক জমাট বেঁধেছে, মুখে কোনো কথা নেই। এদিকে আমার নিজের শরীর ততক্ষণে কাঁপতে শুরু করেছে, অথচ পিছিয়ে যেতেও ইচ্ছে করছে না। মনের মাঝে অসংখ্য প্রশ্ন কিলবিল করছে। ওই আবছা সাদাটে মূর্তি কে? বারবার ওই শঙ্খধ্বনি কেন? কোন রহস্য লুকিয়ে আছে এই শ্মশান ঘাটে? সেই বামুন ঠাকুর কোথায় হারিয়ে গেছে? মনের মাঝে এই সব প্রশ্ন জট পাকাতে শুরু করলো। মাধাইয়ের চোখে তখন
তীব্র আতঙ্কের ছায়া, মুখখানা শুকনো, থমথমে। হঠাৎ গোঙানির মতো একটা আওয়াজ ভেসে এলো সেই অবয়বের দিক থেকে, যেন কেউ অতি কষ্টে কাঁদছে, বুক ফাটিয়ে নয়, বরং চেপে রাখা কান্না, যার আওয়াজ হৃদয়কে ছিন্ন ভিন্ন করে মস্তিষ্ককে অসাড় করে দেয়। চারদিক আঁধারে ডুবে রয়েছে। আমরা দুজনেই গা ঘেঁষে দাঁড়িয়ে, যেন শ্বাসটাও টেনে নিতে ভয় করছে। লক্ষ্য করলাম ওই ধোঁয়াটে মূর্তিটা হঠাৎ ধীরে ধীরে নড়তে আরম্ভ করল, যেন আমাদের দিকেই এগিয়ে আসছে। বাতাস হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে উঠল, গায়ে কাঁটা দিয়ে উঠল আমার। মাধাই ফিসফিস করে বলল, কর্তা, চলুন পালাই। আমার মুখে তখন কোনো কথা নেই। শরীর যেন জমে গেছে। ঠিক তখনই শোনা গেল পায়ের শব্দ, ছ্যাপ ছ্যাপ শব্দ করে জল কাদায় চলার মতো। কিন্তু কেউ নেই আশেপাশে। মাটিও শুকনো খটখটে। অথচ স্পষ্ট অনুভব করলাম আমাদের চারপাশে যেন অসংখ্য অদৃশ্য পা হেঁটে বেড়াচ্ছে। হঠাৎ মন্দিরের দিক থেকে মুহূর্তের জন্য এক চিলতে আগুনের শিখা চোখে পড়ল, যেন অদৃশ্য কেউ একটা প্রদীপ ধরালো, আবার পরক্ষণেই নিভিয়ে দিল। সেই ক্ষণিকের আলোয় আমরা দেখতে পেলাম মন্দিরের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে আরো দুটো ছায়া মূর্তি। তারা নড়ছে না, হাঁটছে না, শুধু তাকিয়ে আছে আমাদের দিকে। চোখ নেই, মুখ নেই, তবুও অন্ধকারে সেই তাকিয়ে থাকা যেন মস্তিষ্কে তীক্ষ্ণ ফলার মতো গেঁথে যায়। মাধাই হঠাৎ করে আমার হাত টেনে বলল, চলুন এখান থেকে চলে যাই। আমার হুঁশ ফিরে এলো। এক লাফে ঘুরে দাঁড়ালাম, আর বিন্দু মাত্র সময় নষ্ট না করে দৌড় লাগালাম সেই আঁকা বাঁকা গ্রাম্য পথ ধরে। পিছন থেকে তখনও শোনা যাচ্ছে সেই শঙ্খধ্বনি, সেই কান্না, সেই পায়ের ছ্যাপ ছ্যাপ শব্দ। দৌড়াতে দৌড়াতে এসে পৌঁছালাম মাধাইয়ের ঘরের চৌকাঠে। এই মধ্যরাতে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে চারপাশে। এমনকি ঝিঁঝি পোকার ডাকও নেই। শুধুমাত্র শুনতে পাচ্ছি নিজেদের দ্রুত শ্বাস প্রশ্বাসের শব্দ। পরদিন সকালে আমি ঘুম থেকে উঠতেই দেখি মাধাই উঠোনে উদাসীনভাবে এক দৃষ্টে তাকিয়ে বসে আছে। চোখ দুটো ওর লালচে, যেন রাতে একটুও ঘুমায়নি। মাধাই ডাক দিতেই চমকে তাকালো। আমাকে দেখার পর যেন কিছুটা নিজেকে সামলে নিয়ে মুখে একটা কৃত্রিম হাসি এনে বলল, কর্তা, ভালো করে ঘুম হয়েছে? ওর কণ্ঠটা আগের থেকেও বেশি ফ্যাঁস ফ্যাঁসে, আর কেমন যেন অদ্ভুত লাগছে শুনতে।
আমি বললাম, তুমি ঘুমাওনি?" মাথা নেড়ে বলল, ঘুম আসেনি কর্তা, শঙ্খের আওয়াজ শুনছিলাম। আমার মনের মাঝে অদ্ভুত একটা খচখচানি শুরু হলো, আবার বাজছিল। আমি তো কিছু শুনিনি। মাধাই এবার চোখ তুলে আমার দিকে তাকালো। সেই চোখ অপরিচিত, কেমন যেন ঘোলাটে। সে বলল, আপনি শুনতে পাননি, আমি শুনেছি। কে যেন ডাকছে আমাকে। আমি আর কিছু বললাম না। একটা অজানা ভয় পাক খাচ্ছিল বুকের মধ্যে। তবে একটা স্বস্তি মনে অনুভব করছিলাম। আমরা ওই ভয়ঙ্কর জায়গা থেকে জীবিত অবস্থায় ফিরে এসেছি। কিন্তু তখন জানতাম না, এক বিপদ থেকে রেহাই পেলেও অন্য বিপদ অপেক্ষা করছে। এরপর থেকেই অদ্ভুত একটা ব্যাপার হলো। মাধাইয়ের আচরণ কেমন যেন বদলে যেতে আরম্ভ করল। মাঝে মাঝে আপন মনে বিড়বিড় করে কি সব বলে। কি বলে কিছুই বোঝা যায় না। পরদিন সন্ধ্যার সময় দেখলাম একা ঘরে বসে গলা দিয়ে অস্বাভাবিক একটা শব্দ বের করার চেষ্টা করছে। মনে হচ্ছিল সেই শঙ্খধ্বনি অনুকরণ করার চেষ্টা করছে। পরদিন সকালে উঠে আমি অবাক হয়ে গেলাম একটা বিষয় দেখে। উঠোনের মাঝে মাধাই একটা বৃত্ত এঁকে তার চারপাশে অদ্ভুত কিছু চিহ্ন তৈরি করেছে এবং ওটার দিকে এক দৃষ্টে তাকিয়ে পাথরের মূর্তির মতো বসে রয়েছে। আমি ডাকতেই চমকে উঠে আমার দিকে তাকাল। ওর চোখের দৃষ্টি দেখে মনে হলো ও যেন আমায় চিনতে পারল না। তবে পরক্ষণেই সেই ভাব দূর হলো। তখন নিজে থেকেই ও বলল, ও আমায় ডাকছে, ডাকছে কথা, ও আমায় ডাকছে। কে? মাধাই হাসল, একটা ফাঁকা অদ্ভুত ঠান্ডা হাসি। ওই যে যে শঙ্খ বাজায়। এর পরের কদিন আমি লক্ষ্য করলাম মাধাই এখন আর আগের মতো নেই। সে আগের মতো সহজে কথা বলে না, হাসে না, এমনকি আমাকে এড়িয়ে চলে। রাতের বেলা আমি মাঝে মাঝে দেখি সে উঠোনে একা বসে কাঁধ দুলিয়ে দুলিয়ে আপন মনে কিছু আওড়াচ্ছে। তার গলার স্বর কখনো অতিমাত্রায় কর্কশ, কখনো ফিসফিসে। এরপর এলো সেই দুর্যোগের রাত। সেই দুর্যোগে প্রকৃতির কোনো ষড়যন্ত্র ছিল না। হয়তো নিয়তি কোনো দূরে অলক্ষ্যে বসে তির্যক হাসি ঠোঁটে নিয়ে সব কিছু নিয়ন্ত্রণ করছিল। সেদিন রাতে শুয়ে থাকতে থাকতে নিজের অজান্তেই ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ কেমন অস্বস্তি হওয়ায় ঘুম ভাঙল। ঘুম ভাঙতেই নাকে পৌঁছালো একটা গন্ধ, জ্বলন্ত ধূপের সুবাস। কিন্তু এই মধ্যরাতে ওই গন্ধ কোথা থেকে আসছে? আচমকা চোখ মেলতে ঘরের মাঝের নিকষ অন্ধকার ছাড়া আর কিছুই চোখে পড়ল না। শুধু অনুভব করলাম
সেই সে রাতে যেমন আশেপাশের বাতাস ভারী বলে মনে হয়েছিল, আজও ঠিক একই রকম অনুভব হচ্ছে। ঘাড় ঘুরিয়ে পাশের জানালা দিয়ে বাইরে তাকালাম। দেখতে পেলাম সেই অন্ধকারাচ্ছন্ন গাছপালার প্রেতের ছায়ার মতো রূপ, আর আকাশে অস্বাভাবিক রকম লালচে একটা চাঁদ, যেন আসন্ন দুর্যোগের রক্তচক্ষুর মতো এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। ঝিঁঝির দল যেন আতঙ্কে বোবা হয়ে গেছে। বাতাস যেন স্থির হয়ে মুহূর্ত গুনছে। হঠাৎই প্রশ্নটা মাথায় এলো, মাধাই কোথায়? প্রায় সঙ্গে সঙ্গে দৃষ্টি গেল বাড়ির উঠোনের দিকে। ওই তো, ধীর পদক্ষেপে ও এগিয়ে চলেছে। আমি যেন আচমকাই চঞ্চল হয়ে উঠলাম। ও এই রাতের অন্ধকারে কোথায় যাচ্ছে? তবে কি ওর গন্তব্য সেই শ্মশান? আমি প্রায় এক লাফে উঠে অন্ধকার হাতড়ে কোনো রকমে একটা জামা গায়ে দিয়ে দরজা বন্ধ করে বেরিয়ে পড়লাম। ততক্ষণে মাধাই অনেকখানি এগিয়ে গেছে। একরকম ছুটতে ছুটতে আমি চললাম ওর পিছনে পিছনে। অনেকখানি চলার পর যখন ওর কাছাকাছি পৌঁছালাম, তখন সেই মধ্যরাতের নিস্তব্ধ অন্ধকারকে ছিন্ন করে ডাক দিলাম, মাধাই। সঙ্গে সঙ্গে মাধাই থমকে দাঁড়ালো, মাথা ঘুরিয়ে বলল, কর্তা, ও আমায় ডাকছে, আমায় যেতে হবে। আপনি ফিরে যান বাড়িতে। শুধু আমি নই, তুমিও ফিরে চলো আমার সঙ্গে। না না কর্তা, ফিরে যাব না। ওই ডাক আমায় পাগল করে ফেলবে। না, যদি যাই আমায় পাগল করে ফেলবে। আমায় যেতেই হবে। কি বলছো তুমি? সেদিন যা দেখেছি দুজনে রাতের বেলায়, তারপরও যেতে হবে কর্তা। নয়তো ওই শঙ্খের আওয়াজে আমার কান থেকে রক্ত বেরিয়ে আসবে। আমি মরে যাব কর্তা। কিন্তু না 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 না, কোনো উপায় নেই কর্তা। বেশ, তাহলে চলো, আমিও তোমার সঙ্গেই যাব। মধ্যরাতে যখন সবাই ঘুমে আচ্ছন্ন, তখন আমরা দুটো প্রাণী এগিয়ে চলেছি সেই শ্মশানের দিকে। একটা বিষয় আমার কাছে স্পষ্ট, কয়েকদিন ধরে যে অদ্ভুত ভাব মাধাইয়ের মধ্যে আমি লক্ষ্য করছি, তা যেন এখন চরমে পৌঁছেছে। ওর চোখের দৃষ্টি সম্পূর্ণ অপরিচিত মনে হচ্ছে চাঁদের আলোয়, যেন ভিন্ন কোনো মানুষ। লালচে চাঁদখানা যেন মাথার উপরে ডালপালার ফাঁকে আকাশের বুকে আমাদেরই নজরদারিতে নিয়োজিত। আমরা দুজনে একে অপরের সঙ্গে কোনো কথা বলছি না। চারপাশের নীরবতা যেন সম্পূর্ণ ঘটনার অর্থবহ আবহ সঙ্গীত বলে মনে হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছালাম সেই শ্মশান ঘাটে। নদীর দিকে পাতলা কুয়াশা মেঘের মতো ভেসে রয়েছে। হঠাৎ করেই দেখলাম ছড়িয়ে ছিটিয়ে সামান্য যেটুকু আলো চারপাশে ছিল, তাও কোথায় হারিয়ে গেল। তাকিয়ে দেখলাম
আকাশে সেই পাহারাদার লালচে চাঁদের উপরে হঠাৎ কোথা থেকে যেন মেঘ এসে জমাট বেঁধেছে। থমকানো বাতাস যেন কোনো কিছুর অপেক্ষা করছে। আমরা দুজনেও প্রায় গা ঘেঁষে দাঁড়িয়ে আছি। আমাদের জড়িয়ে থাকা সেই অন্ধ করা অন্ধকার হঠাৎই বিদীর্ণ হল। মাঝ আকাশে আলোর চাবুকের আঘাতে যেন ফাটল ধরল, আর সেই আলোয় মুহূর্তের জন্য আমাদের দৃষ্টি গেল নদীর পাড়ের সেই ঘাটের দিকে। ধুতি পরনে, গায়ের উপরে নামাবলি চড়ানো একজন লোক ঘাটের দিক থেকে ঠিক যেন মন্দিরের দিকে এগিয়ে চলেছে। আলগোছে মুহূর্তের জন্য দেখা দৃশ্য, অথচ পর মুহূর্তেই আবার যখন আকাশে বিদ্যুতের আলো খেলে গেল, তখন আর দেখতে পেলাম না সেই মূর্তিকে। পরিস্থিতি দেখে মনে হলো এক্ষুনি ঝমঝম করে বৃষ্টি নামবে। আমরা এগিয়ে গিয়ে সেই যেখানে মড়া পোড়ানো হয় সেখানে ছাউনির তলায় গিয়ে দাঁড়ালাম। দেখতে দেখতে ঝমঝম করে বৃষ্টি নামল। প্রবল বৃষ্টি, যেন সব দিক ভাসিয়ে নিয়ে যাবে এমন তার তেজ। আমরা দুজনে সেই একই রকম চুপ করে দাঁড়িয়ে আছি। আমার স্নায়ু সতর্ক হয়ে আছে। কখন কি হয় এই আশঙ্কায় হৃৎপিণ্ডের স্পন্দন প্রবল হয়ে উঠেছে। সেই মুহুর্মুহু ধাক্কা আমি যেন অনুভব করতে পারছি। প্রায় 40-45 মিনিট পর বৃষ্টি ধরে এলো। গাছের পাতা থেকে ঝরে পড়া জলের ফোঁটার টুপটাপ ছাড়া সে সময় আর কোনো শব্দ নেই। হঠাৎ লক্ষ্য করলাম মন্দিরের দিক থেকে একটা আলোর রেখা। তাকিয়ে দেখি মায়ের প্রতিমার সামনে মাটির প্রদীপে শিখা জ্বলে উঠেছে, আর তার সামনে এক বায়বীয় মূর্তি। ঠিক বৃষ্টির আগে যে মূর্তিকে ঘাটের দিক থেকে মন্দিরের দিকে যেতে দেখেছি, সে। পর মুহূর্তে কানে এলো জল কাদার উপরে হাঁটলে যেমন শব্দ হয়, ঠিক তেমন শব্দ। একই রকম শব্দ আগের রাতেও শুনেছিলাম, তবে এবার সেই পদশব্দ যাদের, তারা অদৃশ্য নয়। ধোঁয়াটে মূর্তির দল জল কাদা পেরিয়ে এগিয়ে চলেছে মন্দিরের দিকে। তাদের একজনের হাতে একটা রামদা। দেবীর পূজায় রত সেই পুরোহিত তখন শঙ্খে ফু দিয়েছে। তীক্ষ্ণ শঙ্খধ্বনি কানে এসে পৌঁছাচ্ছে। ঠিক সেই মুহূর্তে যার হাতে রামদা, সে সেই দাখানা দিয়ে এক কোপ দিল পুরোহিতের গলা লক্ষ্য করে। এক কোপে মাথাখানা ছিটকে পড়ল। থমকে গেল শঙ্খের শব্দ। আর্তনাদের সময়টুকু পেল না পুরোহিত। এই অতিলৌকিক বিভৎস দৃশ্য দেখতে যখন আমি মগ্ন, ঠিক সেই মুহূর্তে আমার দৃষ্টি গেল দা হাতে সেই হত্যাকারীর
মুখাবয়বের দিকে। বিষয়টা দেখার সঙ্গে সঙ্গে মনে হলো আমার সারা শরীর বরফের মতো জমাট বেঁধে গেছে। ওই হত্যাকারীর মুখের সঙ্গে আমার পরিচিত একজনের মুখের কি অদ্ভুত মিল। সেই পরিচিত ব্যক্তি আর কেউ নয়, মাধাই। সঙ্গে সঙ্গে দপ করে সব কিছু যেন অন্ধকারে মিশে গেল। মনে হলো সেই অন্ধকারে আমি একা দাঁড়িয়ে রয়েছি। আমার পাশে মাধাই আছে, কিন্তু ওর অস্তিত্ব অনুভব করতে পারছি না। আমার সমস্ত চিন্তা যেন গুলিয়ে যাচ্ছে। আর সেই মুহূর্তে হঠাৎ অন্ধকারের বুক চিরে আবার কানে এসে পৌঁছালো তীক্ষ্ণ শঙ্খধ্বনি। সঙ্গে সঙ্গে চাঁদের উপরে জমে থাকা মেঘের দল ভাসতে ভাসতে খুব দ্রুত সরে গেল। চাঁদের রূপলি আলোয় চারদিক দৃশ্যমান হয়ে উঠল। আমি আশেপাশে সব দিক খুঁজেও মাধাইকে আর খুঁজে পেলাম না। শুধু মন্দিরের সামনে, যেখানে সেই পুরোহিতকে হত্যা করা হয়েছিল, সেখানে দেখলাম পড়ে রয়েছে একটা বহু পুরনো শঙ্খ। শুনছিলেন সৌমেন মজুমদারের লেখা বিষ্টুদার ভূতের গল্প সিরিজের 50তম গল্প চন্দনডাঙ্গার ভুতুড়ে ঘটনা। আপনাদের সঙ্গে ছিলাম আমি সৌমেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। প্রতি সপ্তাহে নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখতে ভুলবেন না।